যদি আপনারা এই অ্যানিমে প্রথম এবং দ্বিতীয় পার্টটা না দেখে থাকেন তাহলে একবার ডেসক্রিপশন বক্স খুলে দেখুন, সেখানে প্রথম এবং সেকেন্ড পার্টের লিংক দেওয়া আছে। একটা কথা মাথায় রাখবেন, প্রথম পার্ট থেকে এই অ্যানিমেটা না দেখে আসলে আপনি এই পার্টের কোনো কিছুই বুঝতে পারবেন না। এই অ্যানিমের আগের পার্টে আমরা দেখেছিলাম গিলমাস্টার রিওকে লুন টাউনের বাইরে একটা মিশন দিয়েছিল, আর ওই মিশনটা ছিল কিছু মার্চেন্টকে তাদের গন্তব্যে পৌঁছানো অব্দি নজর রাখা, আর এই মিশনের ডেস্টিনেশন ছিল উইটনাস। তারপরের দিন আমরা দেখতে পাই নেলপ এখানে রিওর কাছ থেকে সাহায্য চাইছে। নেলপ বলে ওঠে আমার হোম টাউন আবালি আমাদের গিল্ডের মধ্যে একটা হান্টিং রিকোয়েস্ট পাঠিয়েছে, আমি সেটা অ্যাকসেপ্ট করতে তো চেয়েছিলাম, কিন্তু এই টাস্কটা ডি র্যাঙ্ক কিংবা তার উপরের র্যাঙ্কের জন্য। এইসব শুনে এটো বলে ওঠে গ্রেট টিটার ওয়ারে সাহায্য করার জন্য আমাকে এবং নেলফকে ই র্যাঙ্কে প্রমোট করে দেওয়া হয়েছে, কিন্তু তবুও এই মিশনটার জন্য ই র্যাঙ্ক যথেষ্ট নয়। তখনই সেখানে এমন বলে ওঠে আমিও এই টাস্কটা সম্বন্ধে পড়েছি, ওর মধ্যে গোবলিন আর কিছু স্কেলটনের সম্বন্ধে লেখা ছিল। স্কেলটনের নাম শোনা মাত্র রি অনেক এক্সাইটেড হয়ে যায় এবং সে তাড়াতাড়ি এই কুইজটাকে অ্যাকসেপ্ট করার জন্য রেডি হয়ে যায়। তারপরে এরা সবাই গিল মাস্টারের কাছে গিয়ে পৌঁছায়, আর সেখানে গিয়ে এরা জানতে পারে এই হান্টিং রিকোয়েস্টটা আগে কৈলাদি টাউনের মধ্যে দেওয়া হয়েছিল, কিন্তু সেখানকার অ্যাডভেঞ্চাররা ওই টাস্কটাকে কমপ্লিট করতে পারেনি, তাই এই টাস্কটা এখন আমাদের গিল্ডের কাছে এসেছে। গিল মাস্টার এও বলে যে কৈলাদি টাউন এই হান্টিং এর জন্য দুইবার অ্যাডভেঞ্চারদেরকে পাঠিয়েছে, প্রথম টিমটা ছিল ই র্যাঙ্কের আর দ্বিতীয় টিমটা ছিল ডি র্যাঙ্কের, তবুও এরা এই হান্টিং এ সফল হয়নি। রিও এটা শুনে একটু অবাক হয়ে গিয়েছিল, কেননা ডি র্যাঙ্ক টিমও এই মিশনে ফেল হয়ে গেছে। এটো বলে ওঠে গোবলিন এবং স্কেলটনদেরকে হারানোটা অতটা সহজ নয় যতটা আমরা ভাবছি। গিল মাস্টার বলে ওঠে সেখানে ডি র্যাঙ্ক টিমের রিপোর্টের অনুসারে তারা সেই টাউনটা থেকে কোনো সাপোর্টই পায়নি, টাউনের লোকেরা অ্যাডভেঞ্চারদের বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছিল এবং তারা সবাই মিলে অ্যাডভেঞ্চারদেরকে তাড়িয়ে দিয়েছিল। এই কথা শুনে নেলপ একটু অবাক হয়ে যায়, এমন বলে ওঠে আমার মনে হয় সে গ্রামের লোকেরা আউটসাইডারদেরকে পছন্দ করে না। এটা শুনে নেলপ বলে ওঠে আমাদের গ্রামবাসীরা এমনটা মোটেও নয়, যেহেতু গিলমাস্টার আগে থেকে জানতো যে নেলপ ওই গ্রামেরই একজন ছেলে, তাই গিলমাস্টার এটাতে একটু আনন্দিত ছিল তারা সবাই মিলে টাস্কটাকে নিয়েছে। গিলমাস্টার তাদেরকে সেখানে সাবধানে থাকতে বলে, কেননা এর আগে যে ই র্যাঙ্ক টিম সেখানে গিয়েছিল তারা অনেক ক্ষত অবস্থায় সেখান থেকে ফিরে এসেছিল, তাদের রিপোর্টের অনুসারে সেখানে 30টা স্কেলটন ছিল, যেহেতু ইটো একজন হিলার আর এদের টিমে বর্তমানে রিও আছে, তাই গিলমাস্টার এদেরকে নিয়ে একেবারে টেনশন মুক্ত আছে। আর তাছাড়া রিওর উইটনেসের মিশনটার জন্য এখনো কয়েকদিন রয়েছে, তাই গিলমাস্টার এদের সবাইকে এই মিশনটার জন্য অ্যালাউ করে দেয়। তারপরের দিন আমরা দেখতে পাই এরা নেলপের হোম সিটি আবাদির মধ্যে পৌঁছে যায়, এখানে আসা মাত্র গ্রামের লোকেরা নেলপকে চিনে নেয়। তারপরে এরা সবাই টাউনের মেয়রের কাছে পৌঁছে যায়, আর এই মেয়রের নাম হচ্ছে বোলান। নেলপকে সেখানে দেখা মাত্র সে অনেক আনন্দিত হয়ে যায়। তারপরে নেলপ বোলানের সামনে এদের সবাইকে ইন্ট্রোডিউস করে, তারপরে আমরা এদের সবাইকে একটি ডাইনিং টেবিলে দেখতে পাই। সেখানে বোলান নেলপকে বলে উঠলো তুমি তোমার সাথীদেরকে নিয়ে এই মিশনে এসেছো, এটা জেনে আমি অনেক আনন্দিত হয়েছি। তারপরে নেলপ বোলানকে বলে উঠলো আচ্ছা বোলান আমি শুনেছি এর আগে যে ই র্যাঙ্ক টিম এখানে এসেছিল তাদেরকে নাকি এই গ্রামবাসীরা কোনো সাহায্য করেনি, আসলে ব্যাপারটা কি? এই কথা শুনে বোলান বলে উঠলো ইস্টের জঙ্গলে গোবলিন আর সাউথের জঙ্গলে স্কেলটনকে দেখার পর আমরা এই মিশনটার জন্য রিকোয়েস্ট দিয়েছিলাম, এই মিশনটার জন্য কিছু ই র্যাঙ্ক টিমও এখানে এসেছিল, তারা এখানে আসার পর গোবলিনদের সঙ্গে লড়াই করতে করতে জঙ্গলের অনেক গভীরে চলে গিয়েছিল, যেখানে ওদের যেতে হতো না, সেখানে অনেক কাটাকাটি হয়েছিল। ওদের পরে আরেকটা টিম এই মিশনের জন্য এসেছিল, কিন্তু আমাদের গ্রামবাসীরা ওদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে, কেননা আমরা এটা চাইতাম না যে তারাও ফাইট করতে করতে মরে যাক। আমরা এদের কথাবার্তা গুলো শুনে জানতে পারি এই গ্রামের মধ্যে অদ্ভুত কিছু জায়গা আছে যেখানে এই গ্রামকে নিয়ে অনেক রহস্য লুকিয়ে আছে, তাই এল্ডারদের পারমিশন ছাড়া নেলপ এদেরকে কিছু বলতে পারবে না, আর নেলপ এটার জন্য তাদের কাছ থেকে ক্ষমা চায়। তারপর আমাদের সবাইকে রাত্রির দৃশ্য দেখানো হয়, যেখানে নেলপের ঘরে নেলপের একটি ছোট ভাই এবং তার একটি বোনও রয়েছে। নেলপের ছোট ভাই বলে ওঠে আমার নাম হচ্ছে নেলয়, আমি যখন 18 বছর বয়সে পা দিয়েছি তখন নেলপ এই ঘরের সমস্ত দায়িত্ব আমার কাঁধে চাপিয়ে দিয়েছে, তারপরে সে নিজে অ্যাডভেঞ্চারার হওয়ার জন্য লুন টাউনে চলে গিয়েছিল। নেলয় বলে ওঠে আমাদের অনেক ছোট বয়সে আমাদের মা বাবা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল, তারপরে নেলফি আমাদের দেখাশোনা করেছে, সে প্রথম থেকে একজন অ্যাডভেঞ্চারার হতে চাইতো, তারপরে যখন আমি একটু বড় হয়েছি তখন আমার ছোট বোনের দায়িত্বটা আমার ঘাড়ে চাপিয়ে নেলপ তার স্বপ্ন পূরণ করার জন্য লুন টাউনে চলে গিয়েছিল। এইসব কথা শুনে এরা বুঝতে পারে নেলপ একটু বদমাশ টাইপের হলেও সে ছেলে হিসাবে অনেক ভালো। তারপরে আমরা দেখতে পাই সেখানে নেলপ চলে আসে, নেলপ এসে তাদের সবাইকে বলে ওঠে আমরা এল্ডারের কাছ থেকে পারমিশন পেয়ে গেছি, হান্টিং করার জন্য আমরা কালকেই বেরোবো, সবার প্রথমে আমরা গোবলিনদেরকে মারবো, তারপরে আমরা মারবো স্কেলটনদেরকে। এই গ্রামের মধ্যে আরো দুটো স্পেশাল জিনিস আছে, প্রথমটা হচ্ছে এই গ্রামের গার্ডিয়ান বিস্ট। গার্ডিয়ান বিস্ট এই জঙ্গলের পূর্ব দিকে থাকে। গার্ডিয়ান বিস্টের কথা শুনে রিও অনেক এক্সাইটেড হয়ে যায়, এটাও এটা শুনে একটু অবাক হয়েছিল, কেননা সে এটা জানতো কিছু কিছু গ্রামের কাছে তাদের গার্ডিয়ান বিস্ট থাকে, কিন্তু সে এটা জানতো না যে নেলপের গ্রামেও একটা গার্ডিয়ান বিস্ট আছে। তারপরে নেলপ এদেরকে বলে ওঠে আমাদের গ্রাম থেকে শুধুমাত্র মেয়ার এবং এল্ডারই সে গার্ডিয়ান বিস্টের সঙ্গে দেখা করেছে, তাই এটা আমার জন্য প্রথম টাইম হবে যখন আমি গার্ডিয়ান বিস্টকে দেখবো। এদিকে রিও মনে মনে অনেক আনন্দিত হয়েছিল, সে এটা ভাবছিল গার্ডিয়ানকে নিশ্চয়ই ইভিল গড বসে করে নেবে, তারপরে আমরা গার্ডিয়ানসের উপরে হামলা করে দেবো। ভাই তুমি আবার উল্টাপাল্টা কিছু ভাবতে লাগলে নাকি? আরে না না ভাই আমি সেরকম কোনো কিছু ভাবছি না, কিন্তু দ্বিতীয় স্পেশাল জিনিসটা কি? আমাদের গ্রামের মধ্যে একটা সাইন আছে, আমি এটা সম্বন্ধে খুব একটা বেশি জানি না, কালকে এল্ডার আমাদেরকে এটা সম্বন্ধে সব বলবে। তারপরের দিন সকালে তারা সেই জায়গায় চলে আসে যেখানে বৌলান প্রথমবার গোবলিন দেখেছিল। এরা এখানে আসার পর গোবলিনদের পায়ের চিহ্ন দেখতে পায়, এটা দেখে এরা বুঝতে পেরে যায় যে গোবলিনদের আস্তানা আশেপাশেই আছে। এইসবের
এসবের মধ্যে রিও সেন্স করে যে জঙ্গলের দিক থেকে 10টা গোবলিন আমাদের দিকেই আসছে। তারপরে আমরা দেখতে পাই অনেকগুলো গোবলিনই এইদিকে আসছে। গোবলিনদেরকে দেখে রিও তার আইস বান্ডা টেন্ট ইউজ করে গোবলিনদেরকে বরফে জমিয়ে দেয়। অনেকগুলো গোবলিন বরফে জমে যাওয়ার পরে এরা সবাই গোবলিনদের উপরে হামলা করে দেয়। তখনই একটা গোবলিন তার জীবন বাঁচিয়ে সেখান থেকে দৌড়ে পালাচ্ছে। এটা দেখে তারাও সেই গোবলিনটার পেছনে যাচ্ছে। আসলে এই গোবলিনটা তারা আস্তানাতে চলে এসেছে, যেখানে আমরা দেখতে পাই তার সঙ্গে আরো অনেকগুলো গোবলিন আছে আর এরাও তার পিছু করতে করতে এখানে পৌঁছে গেছে। তারপরে রিও এদের সবাইকেও আইস বাইন্ড স্কিলের সাহায্যে বরফে জমিয়ে দেয়। তারপরে এরা সবাই তাদেরকে শেষ করতে লাগে, কিন্তু তখনই আমরা দেখতে পাই ভেতর থেকে বেরিয়ে আসছে একটা গোবলিন জেনারেল। এমন বলে ওঠে এটা তো পুরো গ্রেট টেরারের গোবলিন জেনারেলের মতো। এমন এটা জানতো যে তারা এটাকে হারাতে পারবে না। গোবলিন জেনারেল তখনই এদের উপরে হামলা করে দেয়। তখনই রিও তার আইস ম্যাজিকের সাহায্যে বরফের একটি শিকল বানিয়ে গোবলিন জেনারেলকে বেঁধে দেয়। তারপরে তাকে নিচে ফেলে দেয়। রিও নেলপকে বলে ওঠে একে শেষ করে দাও। তারপরে নেলপ এই গোবলিন জেনারেলটাকে জানে মেরে দেয়। এমন অনেক আনন্দিত হয়েছিল যে তারা গোবলিন জেনারেলের একটা ম্যাজিক স্টোন পেয়েছে। রিওর শক্তি দেখার পরে বৌলানো অনেক অবাক হয়ে গিয়েছিল। সে নেলপকে বলে ওঠে তোমার এই ফ্রেন্ডটা অনেক বেশি অসাধারণ। তারপরে আমরা দেখতে পাই এরা সবাই গ্রামের এল্ডার যার নাম হচ্ছে নাসু তার কাছে চলে আসে। তারপরে এরা সবাই গার্ডিয়ান বিস্টের দিকে এগিয়ে যায়। জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে এটো এল্ডার নাসুকে বলে ওঠে আপনারা এই স্টাফটা কি চার্থাস মার্ডার গডের? এল্ডার এতে হ্যাঁ বলে আর এল্ডার এও বলে তুমি আমাকে প্রশ্নটা করলে তার মানে তুমি নিশ্চয়ই একটা প্রিস্ট। রিও বলে ওঠে আর্থ মাদার গডেসটা আসলে কি? এটো বলে ওঠে গড অফ লাইফ আর আর্থ মাদার গডেস অরিজিনাল ফ্যান্টম অফ 7 থেকে বিলং করে আর এখন সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু বদলে গেছে। তখনই এল্ডার নাসু বলে ওঠে আজকাল লোকেরা ভাবে যে প্রিস্টের টেম্পল সমস্ত গড অফ লাইট কে বর্ষিত করে আর বাকি 6টা গড গুমনামের মধ্যে চলে গেছে, কিন্তু আমার আগে এই গ্রামের সমস্ত এল্ডাররা আর্থ মাদার গড কে প্রতিনিয়ত বর্ষিত করেই এসেছে। এইসব শোনার পর রিও এল্ডারকে জিজ্ঞেস করে আপনি কি লাইট এলিমেন্ট যুক্ত হিলিং ম্যাজিক কাজ করতে পারেন? হ্যাঁ আমি হিলিং ম্যাজিক ইউজ করতে পারি, কিন্তু লাইট টেম্পলের সঙ্গে আমার হিলিং ম্যাজিক সম্পূর্ণই আলাদা। তারপরে এল্ডার এটোকে জিজ্ঞেস করে তুমি কি ম্যাজিক পারফর্ম করার জন্য ইনচার্টেশন করো? এটো বলে ওঠে হ্যাঁ আমাকে ইনচার্টেশন করতে হয়। এটা শুনে এল্ডার বলে ওঠে যারা শুরু থেকে আর্থ মাদার গড কে প্রে করে এসেছে তাদেরকে ম্যাজিক পারফর্ম করার জন্য কখনো ইনচার্টেশন করতে হয় না। এই কথা শুনে এটো অনেক অবাক হয়ে যায়। তারপরে আমরা দেখতে পাই তারা সবাই গার্ডিয়ান বিস্টের গুফার কাছে চলে আসে। তারপরে এল্ডার গার্ডিয়ান বিস্ট কে বাইরে আসতে বলে আর সেও বলে যে আমি আমার সঙ্গে বৌলান এবং 4 জন অ্যাডভেঞ্চারার কে নিয়ে এসেছি আর এরা আমাদের হান্টিং রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। তারপরে আমরা দেখতে পাই গার্ডিয়ান বিস্ট বাইরে চলে আসে আর আমরা দেখতে পাই এটা হচ্ছে একেবারে ফেনরিল। দেখে তো একে নরমালি মনে হচ্ছিল। এমনটা দেখে রিওর মুড অনেক খারাপ হয়ে যায়, কেন সে এখন গার্ডিয়ান বিস্টের সঙ্গে লড়াই করতে পারবে না। ফেনরিল এদেরকে দেখে বুঝে যায় যে এটা হচ্ছে একজন হিলিং ম্যাজিশিয়ান আর নেলফ এবং এমন হচ্ছে শর্টসম্যান। আর রিওকে দেখা মাত্র ফেরিন তার নিজের নাম বলে যেটা হচ্ছে নুকসিন। ওই ওয়াটার ম্যাজিশিয়ান আমি তোমাকে কি নামে ডাকবো? আমার নাম হচ্ছে রিও, আপনি আমাকে রিও বলে ডাকতে পারেন। এটা দেখে এল্ডার এবং বৌমান অনেক বেশি অবাক হয়েছিল, কেননা গার্ডিয়ান বিস্ট প্রথমবার তার নিজের নাম রিওকে বললো। এসব শুনে গার্ডিয়ান বিস্ট বলে ওঠে আমার নাম উচ্চারণ করাটা অনেক বেশি মুশকিল, তাই এই কারণে আমি আমার নাম এর আগে কাউকে বলিনি। তারপরে ফেনরিন রিওকে বলে ওঠে আমি তোমাকে আমার নাম এই কারণে বললাম কেননা আমিও ফেরি লোক থেকে রিলেট করি। রিওকে সেইখানে দেখে ফেনরিন আসলে অনেক আনন্দিত হয়েছিল। তারপরে ফেনরিন এল্ডার নাসুকে বলে ওঠে তুমি অনেক সুন্দর একটা অতিথিকে আমার কাছে নিয়ে এসেছো। তারপরে ফেনরিন এদেরকে মিশনের সম্বন্ধে বলে সাইনের সামনে পুরো 30টা স্কেলটন রয়েছে এবং তার ভেতরে একটা শক্তিশালী স্কেলটন রয়েছে। আমি আমার শক্তির সাহায্যে তাকে আটকে তো রেখেছি, কিন্তু তোমরা যখন বাইরে 30টা স্কেলটনকে মেরে দেবে তখন আমি আর ভেতরে স্কেলটনটাকে আটকে রাখতে পারবো না। তারপরে আমরা দেখতে পাই তারা সবাই স্কেলটনকে মারার জন্য চলে এসেছে। এটা তার ম্যাজিকের সাহায্যে বাইরের কিছু স্কেলটনকে মেরে দেয়। তারপরে এরা সবাই শ্রাইঙ্কের দরজাটা খুলে দেয়। তারপরে আমরা দেখতে পাই শ্রাইঙ্কের ভেতরে বিশাল বড় আর অনেক শক্তিশালী একটা স্কেলটন রয়েছে। এসব দেখে রিও তার শক্তির সাহায্যে এদের অস্ত্রগুলোকে আরো পাওয়ারফুল বানিয়ে দেয়। তারপরে রিও গার্ডিয়ান বিস্টকে সিগন্যাল দিয়ে দেয় যে আমরা এখন আর্ক স্কেলটনকে বাইরে আসতে দিতে পারি। তারপরে স্কেলটন আর্ক সেখান থেকে বাইরে আসতে লাগে। তাকে আসতে দেখে রিও আইস স্লাইড বানিয়ে স্কেলটনকে নিচে ফেলে দেয়। এই সুযোগ দেখে নেলপ এবং এমন স্কেলটনের উপরে হামলা করে দেয়। তারই কিছুক্ষণ পরে আর্ক স্কেলটন আবার উঠে দাঁড়ায়, কিন্তু রিওর আইস স্লাইডের কারণে স্কেলটন আবারও নিচে পড়ে যায়। এটা দেখে নেলপ অনেক জোরে স্কেলটনের মাথায় মেরে দেয়। ব্যথার কারণে ছটপট করে স্কেলটন উঠে দাঁড়িয়ে যায়, কিন্তু রিওর আইস স্লাইডের জন্য আবারও স্কেলটন নিচে পড়ে যায়। এইবারে নেলপ স্কেলটনের গলায় তার শরীরের সমস্ত জোর লাগিয়ে হামলা করে দেয়। আর এই হামলার প্রেসার এতটাই বেশি ছিল যার প্রভাবে স্কেলটন আর্ক এইখানেই মরে যায়। তারপরে এরা সবাই শ্রাইঙ্কের ভেতরে চলে আসে। ভেতরে আসার পর এল্ডার নাসু তাদেরকে বলে ওঠে আমি এর আগে শ্রাইঙ্কের ভেতরে কখনোই আসিনি। শ্রাইঙ্কের ভেতরে এসে তারা সবাই একটা মূর্তি দেখতে পায় আর এই মূর্তিটার হাতের মধ্যে একটা পার্ট মিসিং আছে। এটা দেখার পরে ভোয়ান বলে উঠলো এখানে আসলে কি হয়েছিল? এল্ডার তখন বলে উঠলো আজ থেকে প্রায় কিছু বছর আগে আমাদের এই গ্রামের একজন পিস্ট আমাদেরকে বলেছিল যে মূর্তির হাতে যে জুয়েলটা ছিল এটা সবসময় উজ্জ্বল হয়ে থাকতো, কিন্তু হঠাৎ করে একদিন এই জুয়েলটা পুরো কালো হয়ে যায়। গার্ডিয়ান বিস্ট এটা সম্বন্ধে বলেছে যে শ্রাইঙ্কের মধ্যে অন্য কোনো একটা জায়গা থেকে খারাপ কিছু শক্তি এসে একত্রিত হচ্ছে। এসব কিছু ভেবে এল্ডার নাসু এখন কনফার্ম হয়ে যায় যে ওই শক্তির কারণেই মনে হয় এখানে স্কেলটন আর গোবলিনদের উৎপত্তি হয়েছে। এসব কিছু ভেবে এল্ডার সাইন বলে ওঠে আমি এখন আমার শক্তির সাহায্যে শ্রাইনটাকে সিল করে দেবো যাতে আর এখানে কোনো খারাপ শক্তির উৎপত্তি না হয়। তারপরে এদের সবার মিশন কমপ্লিট হয়ে যাওয়ার কারণে এরা লুন টাউনের উদ্দেশ্যে বেরিয়ে যায়। তারপরে আমাদের সবাইকে কিছু
কিছুক্ষণ পরের দৃশ্য দেখানো হয়, যেখানে নেলপ এবং এটো বলে ওঠে যে গিল্ডের গেস্ট রুমে থাকা আমাদের প্রায় 300 দিন মতো হয়ে গেছে, তাই আমাদেরকে থাকার জন্য নতুন কোন একটা জায়গা খুঁজতে হবে। তারপরে নেলপ এমন এবং রিওকে বলে ওঠে যে এখন আমাদেরকে নতুন একটা জায়গা রেন্ট দিয়ে থাকতে হবে, তাই তোমরা কি আমাদের ওখানে আসবে থাকার জন্য? এমন তো এতে রাজি হয়ে যায়, কিন্তু রিও নেলপকে বলে ওঠে আমি এটা সম্বন্ধে তোমাকে পরে জানিয়ে দেবো, কেননা এখন আমার জন্য কিছু কাজ আছে যেটা আমাকে করতে হবে। তারপরে সিন আবারও চেঞ্জ হয় এবং আমরা গিল্ড মাস্টার এবং অ্যাবেলকে দেখতে পাই। এখানে গিল্ড মাস্টার অ্যাবেলকে বলে ওঠে তোমাকে উইথনা স্পোর্ট ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে হবে আর তুমি সেখানে আমার প্রতিনিধি হয়ে যাবে। তারপরে আমরা দুটো ছেলেকে দেখতে পাই যারা নিজে ট্রেনিং করছে। তখনই সেখানে একজন ব্যক্তি এসে এদের ট্রেনিং কে বন্ধ করে দেয় আর বলে ওঠে কমান্ডার এখন তোমাদেরকে কিছু বলতে চলেছে। তখন এখানে এদের কমান্ডার এসে বলে ওঠে ইম্পেরিয়াল ম্যাজিস্ট্রি থেকে অর্ডার এসেছে যে আমি এবং আমার লুটিনেন্ট কালকে নাইটলি কিংডমে উইথনাস সেরেমনিতে যাচ্ছি আর সেখানে পুরো 2 মাস আমাদেরকে কাটাতে হবে, কিন্তু এই 2 মাস পরে ফিরে এসে আমি তোমাদের ইমপ্রুভমেন্ট দেখতে চাই। তারপরে আমরা জানতে পারি এই ব্যক্তিটার কেউ নয়, এই ব্যক্তিটা হচ্ছে ইনফেরনো ম্যাজিশিয়ান। তারপরে অনেকগুলো মার্চেন্টকে আমরা উইথনাসের দিকে যেতে দেখতে পাই, তাদেরকে স্কট করছে নিলস এবং রিও। তারপরে রিও নেলপকে জিজ্ঞেস করে আমি শুনেছিলাম যে তুমিও উইথনাসে যাবে, কিন্তু আমি এটা জানতাম না যে আমরা একই কাজের জন্য সেখানে যাব। আর হ্যাঁ আরেকটা কথা, তুমি কি সত্যি তোমার টিমের নাম রূপ 10 রাখছো? একদম, আমি চারিদিক থেকে ভেবে দেখেছি এই নামটাই আমাদের উপরে সব থেকে ভালোভাবে শুট করছে আর এই মিশনটাই হচ্ছে রুম 10 এর প্রথম জব। তারপরে রিও ওদেরকে বলে ওঠে আমাদের ওইখানে যাওয়া এবং আসার মধ্যে পুরো 9টি দিনের ব্যবধান রয়েছে। ও এটা অনেক লম্বা একটা সময়, তুমি কি এটা জানো না এই সমস্ত কিছু উইথনাসে হওয়া ফেস্টিভ্যালের জন্য হচ্ছে আর এই ফেস্টিভ্যালটা প্রতি 5 বছরে মাত্র একবারই হয়। রিও এই ফেস্টিভ্যালের কথা শুনে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় এবং বলে ওঠে তাহলে তো এটা তো অনেক বেশি মজা আসবে। তারপরে সিন চেঞ্জ হয় এবং তারপরে সিন আমরা দেখতে পাই তারা সকলে উইথনাসের মধ্যে পৌঁছে গেছে। সেখানে যাওয়ার পরে সেই মার্চেন্ট গুলো বলে উঠলো আমাদের এখানকার কাজগুলো মেটাতে পুরো 10 দিন সময় লাগবে, তাই তোমাদের হাতে 10 দিন পুরো ফ্রি সময় আছে, তোমরা এই 10 দিনের মধ্যে টাউনে যা খুশি তাই করতে পারো। এই কথা শুনে নেলপ রিওকে বলে উঠলো এখানে অনেকগুলো ফুড স্টল রয়েছে, চলো না সেখানে গিয়ে কিছু খেয়ে দেখা যাক কেমন লাগে। তারপরে আমরা দেখতে পাই তারা সেই ফুড স্টল গুলো থেকে আলাদা আলাদা ফাস্ট ফুড নিয়ে খাচ্ছে, তাদেরকে এই খাবারগুলো খেতে অনেক বেশি ভালো লাগছে। তারপরের দিন আমরা দেখতে পাই শহরের বাইরে অনেকগুলো ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে। তখনই আমরা দেখতে পাই সেখান থেকে একজন ব্যক্তি সেই ঘোড়ার গাড়ির মধ্যে বসে থাকে ইনফেরনো ম্যাজিশিয়ান যার নাম হচ্ছে অস্কার। তাকে গিয়ে বলে মোনার্কি অফ কুয়ারিস যে ঘোড়া গাড়িটা আমাদের আগে ছিল সেটার মধ্যে পেপারস গুলো নিয়ে কিছু একটা প্রবলেম হয়েছে আর এই কারণে তারা এখন ওখানে দাঁড়িয়ে আছে। তারপরে সে ব্যক্তিটা ঘোড়ার গাড়ির মধ্যে বসে অস্কারকে বলে ওঠে যে আপনার এই এক্সকারজেশনের ব্যাপারে আসল ধারণাটা কি, যার উত্তরে অস্কার বলে ওঠে আমি হিজ ইম্পেরিয়াল ম্যাজিস্ট্রেট ইন্টেন্ট কে খুব একটা ভালোভাবে জানি না, কিন্তু আমার এটা মনে হচ্ছে না যে উনি শুধু সমুদ্রকে দেখার জন্য আমাদেরকে এখানে পাঠালো, যেহেতু আমাদের এম্পায়ারের চারিপাশে কোনো সমুদ্র নেই তাই আমার মনে হচ্ছে উনি এমন কাউকে শেষ করতে চান যে ইম্পেরিয়াল ফ্যামিলির বিপক্ষে দাঁড়িয়ে আছে। বর্তমানে রাজকুমারী ফিওনাও সেইখানে নেই, তাই এই কারণে আমার মনে হয় উনি এই পদক্ষেপটা নিয়েছেন, কেননা উনি রাজকুমারীকে অনেক বেশি ভালোবাসে। তারপরে সে ব্যক্তিটা বলে উঠলো আপনি একেবারে ঠিক কথাই বলেছেন, আমাদের প্রিন্সেস ম্যাজিকের একটা প্রোটেজি আর উনি মাত্র 17 বছর বয়সে ম্যাজিক কোড ডিভিশনের কমান্ডার হয়ে গেছেন। এসব শুনে অস্কার বলে উঠলো কমান্ডারকে প্রোটেক্ট করা আমার ডিউটি, এই কারণেই আমি এখানে এসেছি। তারপরের সিনে আমরা দেখতে পাই রয়্যাল ক্যাসেলে এখন পার্টি চলছে, ওখানে অনেকগুলো নোবেলস এর সঙ্গে ডেবু ইম্পায়ারের 3rd প্রিন্সও রয়েছে যার নাম হচ্ছে কোনার্ড। তারপরে আমরা দেখতে পাই কোনরাড হচ্ছে ফিওনার বড় ভাই। কোনরাড ফিওনাকে বলে উঠলো তুমি এখন গিয়ে রেস্ট করো, আমি এখন সবকিছু সামলে নিতে পারবো। তারপরে আমরা দেখতে পাই ফিওনা সেখান থেকে চলে যায় এবং তার বিছানায় গিয়ে পুরো ষাট হয়ে যায়, কেননা বর্তমানে সে এখন অতিরিক্ত ক্লান্ত হয়ে আছে। তারপরে সিন চেঞ্জ হয় এবং তারপরের দিন আমরা দেখতে পাই শহরের মধ্যে এখন ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে আর অ্যাবেল এখন স্পেশাল গেস্টের সিটে বসে রয়েছে। রিও সেখানে অ্যাবেলকে দেখে কিছু বুঝে উঠতে পারছে না, তখনই সেখানে ক্রিমসন শর্টের বাকি মেম্বাররা চলে আসে। তারপরে রিহা রিওকে বলে ওঠে অ্যাবেল এখন গিলমাস্টারের হয়ে এখানে উপস্থিত আছে আর কালকে যখন গিলমাস্টার এখানে চলে আসবে তারপর থেকে অ্যাবেল সম্পূর্ণ ফ্রি হয়ে যাবে। তখনই লিন নোটিস করে সমস্ত ভিআইপিদের সামনে একটা উইন্ড ব্যারিয়ার কাস্ট করা হয়েছে। এটা দেখে লিন তাদেরকে বলে ওঠে এমনটা করা হচ্ছে শুধু একটা ট্রেজারের জন্য আর এই ট্রেজারটা উইথনাসের লর্ড ফ্যামিলির কাছে রয়েছে, কিন্তু ওরাও এই ট্রেজারটাকে খুব একটা বেশি ব্যবহার করে না। তারপরে রিহা বলে ওঠে যদি কখনো ভুল করে ইম্পেরিয়াল ফ্যামিলির উপরে অ্যাটাক হয়ে যায় তাহলে 3টে নেশনের মধ্যে ভয়ঙ্কর একটা যুদ্ধ শুরু হয়ে যেতে পারে, এই কারণে তারা ফিউলের কস্টকে জাস্টিফাইজ করে রাখে। তারপরে লিন রিহাকে জিজ্ঞেস করে ওই প্রিন্সেসটা হচ্ছে ম্যাজিক ডিভিশনের কমান্ডার আর যদি উনি এখন এখানে এসে থাকে তাহলে ওনার সঙ্গে নিশ্চয়ই তার লুটিনারও এখানে এসেছে। রিও জিজ্ঞেস করে যে লুটিনারটা কে? তারপরে লিন বলে ওঠে প্রিন্সেসের লুটিনেন্ট হচ্ছে একজন ইনফেরনো ম্যাজিশিয়ান। তারপরে রিহা রিওকে বলে ওঠে ইনফেরনো ম্যাজিশিয়ান অনেক শক্তিশালী হয়, একবার তো ইনফেরনো ম্যাজিশিয়ান তার একটা হামলাতে পুরো 1000টা রয়্যাল সৈনিকদেরকে জানে মেরে দিয়েছে আর শুধু তাই না সে তার একটা হামলাতে পুরো একটা টাউনকে নিমেষের মধ্যে ইনহাইডেট করে দিয়েছিল। তারপরে রিহা বলে ওঠে আমরা এটা কখনোই চাইবো না যে ওর সঙ্গে আমাদের কোনো ডিল হোক। এই কথা বলে লিন রিহা এবং অরেঞ্জ সেখান থেকে চলে যায়। তারপরে রিও এবং নেলপ সেখান থেকে যেতে লাগে, তখনই আমরা দেখতে পাই সেই ইনফেরনো ম্যাজিশিয়ান রিওর সঙ্গে ধাক্কা খেয়ে যাচ্ছিল। তখনই রিও তার রিফ্লেক্টেড ইউজ করে একটু সাইডে সরে যায় যার কারণে তাদের দুজনের ধাক্কা লাগতে লাগতে বেঁচে যায়। আর এমনটা হওয়ার পরে অস্কার রিওকে সরি বলে, কিন্তু রিও কোনো ব্যাপার নয় বলে সেখান থেকে চলে যায়। কিন্তু রিওকে দেখে অস্কারের মনে কিছু একটা
ভাবনা তো চলছিল। তারপরে আমরা দেখতে পাই অস্কার প্রিন্সেসের জন্য নানান রকমের খাবার নিয়ে নিয়েছে, আর সেখানে এত পরিমাণে ভিড় ছিল যার কারণে অস্কারকে পুরো বিরক্ত লাগছিল। তারপরে সিনে আমরা দেখতে পাই কনরাড অ্যাবেলের সামনে চলে আসে। আরে তুমি তো হচ্ছে অ্যাবেল, আর তুমি তো হচ্ছে এখন গিলমাস্টারের প্রক্সি, তাই না? হ্যাঁ, আমি হচ্ছি অ্যাবেল। তারপরে কনরাড বলে ওঠে, আমি এর আগেও একজনের সঙ্গে দেখা করেছিলাম যে পুরোপুরি তোমার মতোই দেখতে। তারপরে অ্যাবেল কনরাডকে বলে ওঠে, আমি ভিআইপি সিটে বসে ম্যাজিক ডিভিশনের কমান্ডার প্রিন্সেস ফিওনাকে নোটিস করেছিলাম, আর যদি উনি এখন এখানে থাকেন তাহলে নিশ্চয়ই ওনার লুটিনে ব্যারেন অস্কারও নিশ্চয়ই এখানে থাকবে। কনরাড বলে ওঠে, অস্কার মিলিটারি অ্যাফেয়ার্স এর অধীনে আছে, তাই আমি ওর ব্যাপারে তোমার সঙ্গে কোনো আলোচনা করতে পারবো না, কিন্তু আমি এখন এখানে একজনকে খুঁজছি যার সঙ্গে আমি এঙ্গেজড হব। এই কথা বলে কনরাড সেখান থেকে চলে যায়। তারপরে সিনে আমরা দেখতে পাই প্রিন্সেস ফিওনা এখন বিছানায় শুয়ে আছে এবং তাকে দেখে মনে হচ্ছে সে এখনো ক্লান্ত হয়েই আছে। প্রিন্সেসকে এরকম অবস্থায় দেখে তার অ্যাটেন্ডেন্ট বলে উঠলো, আপনি হচ্ছেন একটা প্রিন্সেস, তাই আপনি দয়া করে প্রিন্সেসের মতনই ব্যবহার করুন। তারপরে আমরা দেখতে পাই ইনফেরনো ম্যাজিশিয়ান অস্কার সেই সমস্ত খাবারগুলো নিয়ে সেইখানে চলে আসে। সেখানে সে জার্গান অস্কারকে বলে উঠলো, তুমি একজনের সঙ্গে ধাক্কা খেয়ে যাচ্ছিলে, কিন্তু তুমি ধাক্কা খেতে খেতে বেঁচে গেছো। এই কথার উত্তরে অস্কার বলে ওঠে, ওই ছেলেটা অনেক স্পিডে অ্যাভয়েড করেছিল, যার কারণে আমাকে কোনো রিয়াক্ট করতেই হয়নি। দেখে তো মনে হচ্ছিল ওই ছেলেটা একজন ম্যাজিশিয়ান, কিন্তু আশ্চর্যের বিষয় সে তরোয়াল বাজদের মতো অনেক স্পিডে মুভ করছিল। তারপরে অস্কার তার ম্যাজিকের সাহায্যে সেই খাবারগুলোকে গরম করে দেয়। এটা দেখে ফিওনা অস্কারকে বলে উঠলো, ধন্যবাদ মাস্টার। আর এখানে আমরা জানতে পারি যে অস্কার হচ্ছে ফিওনার মাস্টার। তারপরে সিনে আমরা দেখতে পাই তীর চালানোর একটা প্রতিযোগিতা হচ্ছে, কিন্তু এমন সেখানে একটাও নিশানা লাগাতে পারছিল না। তারপরে আমরা এটাকেও তীর চালাতে দেখতে পাই, কিন্তু এটাও সঠিক নিশানা লাগাতে পারেনি। তখনই সেখানে দূর থেকে অ্যাবেল এইগুলো দেখে রিও এবং এমনকে বলে ওঠে, এসব দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তারপরে এটো এবং এমন সেখানে চলে আসে। তারপরে রিও অ্যাবেলকে বলে ওঠে, এখন নিশানা লাগানোর পালা হচ্ছে তোমার। আরে ভাই, আমি হচ্ছে একজন তরোয়ালবাজ, তাই ভাই এই প্রতিযোগিতাটা আমার জন্য নয়। এই কথা শুনে রিও বলে ওঠে, ভাই আমার তোমার উপরে পুরো বিশ্বাস আছে, তুমি এটা নিশ্চয় করতে পারবে। তারপরে আমরা দেখতে পাই অ্যাবেল তীর চালানোর জন্য রেডি হয়ে গেছে। তারপরে আমরা দেখতে পাই অ্যাবেল সব থেকে দূরের বোর্ডটাতে সঠিক নিশানা লাগিয়ে দেয়। এটা দেখে সেখানকার সবাই অ্যাবেলের অনেক প্রশংসা করছে। তখনই আমরা দেখতে পাই সেখানে রিয়া এসে অ্যাবেলকে বলে উঠলো, ও তাহলে তুমি ফ্রি আছো। আর এদিকে লিন বাকিদেরকে বলছে, আসলে অ্যাবেল রিয়াকে প্রমিস করেছিল যে সে রিয়াকে এই ফেস্টিভ্যালটা ঘুরিয়ে দেখাবে, এই কারণে রিয়া এখন অ্যাবেলের উপরে অনেক রেগে আছে। তারপরে আমরা দেখতে পাই রিয়া অ্যাবেলকে তার সঙ্গে নিয়ে চলে যায়। আর এইদিকে আমরা এখন সেরাকে দেখতে পাই যে কিনা সমস্ত জায়গায় রিওকে খোঁজাখুঁজি করছে। চারিদিকে রিওকে খুঁজে না পেয়ে রিয়া সোজা গিল্ডে চলে যায়। গিল্ডে আসার পর সেরা নিরাকে বলে উঠলো, আমি একজন ডি র্যাঙ্ক অ্যাডভেঞ্চারকে খুঁজছি যার নাম হচ্ছে রিও। আসলে আমি তাকে এটা বলতে চাই, রিও লাইব্রেরির মধ্যে যে জিনিসটা খুঁজছিল আমি সেটা খুঁজে পেয়ে গেছি। এসব শুনে নিনা সেরাকে বলে ওঠে, রিও এখন টাউনের মধ্যে নেই, রিও এখন একটা মিশনে গেছে, আর ওকে এখন এই টাউনের মধ্যে ফিরতে এখন 1 সপ্তাহ মতো সময় লাগবে। এই কথা শুনে সেরা অনেক উদাস হয়ে যায় এবং মনে অনেক দুঃখ নিয়ে সেখান থেকে চলে যায়। আর এইদিকে ফেস্টিভ্যালের মধ্যে আমরা দেখতে পাই এখন বোর্ড রেসিং চলছে। আর এই বোর্ড রেসিং কম্পিটিশনে নেলফ এবং এমনও অংশগ্রহণ করেছে। তখনই আমরা সেখানে ডানকে দেখতে পাই। ড্যান নেলফকে দেখা মাত্রই সেইখানে তর্ক শুরু করে দিয়েছে। ফাইনালি এখন বোর্ড রেসিং শুরু হয়ে গেল। তারপরে আমরা জানতে পাই এই রেসিংটা হচ্ছে শুধুমাত্র অ্যাডভেঞ্চারদের জন্য এবং তারা একে অপরের বোর্ডের উপরে হামলা করতে পারে। তখনই আমরা দেখতে পাই ড্যান এবং এমন একে অপরের উপরে হামলা করে দেয়। কিছু সময় ধরে হাতাহাতি করার পর তারা তাদের বোর্ডের প্যাডেলটা ভেঙে ফেলে। আর এমনটা হওয়ার পর যারা বোর্ড চালাচ্ছিল তাদের কাছ থেকে তাদের প্যাডেলটা কেড়ে নেয় এবং সেই প্যাডেলটা নেওয়ার পরে তারা আবারও শুরু হয়ে যায়। দেখতে না দেখতে তারা এই প্যাডেলটাকেও ভেঙে ফেলে, যার কারণে ওদের বোর্ডটা ওইখানে থেমে যায়। এমনটা দেখে তারা দুজনে হাতে হাতে লড়াই করতে লাগে। ব্রিজ একেবারে সামনেই ছিল, ব্রিজটাকে ক্রস করতে পারলে তারা এই ম্যাচটা জিতে যেত, কিন্তু এদের লড়াইয়ের কারণে এরা এই প্রতিযোগিতাটা হেরে যায়। তারা লড়াই করতে করতে তাদের বোর্ডটাকে উল্টে দেয়। তারপরে আমরা দেখতে পাই যে সমস্ত প্রতিযোগী লাশ হয়েছে তাদের জন্য একটা পুরস্কার ছিল, কেননা তারা এই ভিড়ের মধ্যে থাকা সমস্ত লোকদেরকে অনেক বেশি এন্টারটেইন করেছে এবং তারা সেই কাপটাকে ধরেও নিজেদের মধ্যে লড়াই করেই যাচ্ছে। তারপরে আমরা একটা অনেক বড় জাহাজ দেখতে পাই। তারা দেখতে পাই এর আকারটা সম্পূর্ণ আলাদা। তারা এটা বুঝতে পারছিল না এরকম আকৃতি নিয়ে জাহাজটা কিভাবে চলে। তখনই সেখানে গিলমাস্টার এসে তাদেরকে বলে ওঠে যে এটা হচ্ছে সিপ্রেন শুটার। এই জাহাজটা অ্যালকেমিক্যাল টুল এবং ম্যাজিক স্টোনের কম্বিনেশনে চলে। গিলমাস্টার এও বলে যে উইন্ড ম্যাজিক এই জাহাজটাকে জলের উপরে রাখে আর ওয়াটার ম্যাজিক এই জাহাজটাকে সামনের দিকে পুশ করে। গিলমাস্টার বলে ওঠে এটা অনেক সুন্দর একটা জাহাজ আর এটাকে তৈরি করতে পুরো 370 বিলিয়ন ফ্লোরিন লেগেছে। তারপরে সিনে আমরা তাদের সবাইকে ক্রসবোর একটি দোকানে দেখতে পাই, কেননা এটো একটা ক্রসবো কিনতে চায়। যেহেতু সে হচ্ছে একজন হিলিং ম্যাজিশিয়ান, এই কারণে এই ক্রসবোর সাহায্যে এটো নেলফ এবং এমনকে দূর থেকে কভার দিতে পারবে। তারপরে দোকানদার এটোকে একটা ভালো ক্রসবো দেখায় যার সাহায্যে সে অনেক দূর থেকে তীর চালাতে পারবে। আর এই ক্রসবোটা এটোর অনেক পছন্দ হয়ে গেছে। তারপরে এরা সবাই মিলে ফেস্টিভ্যালে অনেক এনজয় করে। আর এইদিকে এখন গিলমাস্টার লুন টাউনে যাওয়ার জন্য বেরিয়ে গেছে। তারপরে আমরা হঠাৎ করে দুটো লোকের আওয়াজ শুনতে পাই, যেখানে একজন আরেকজনকে বলছে আমরা কি আমাদের প্ল্যান অনুযায়ী সফল হতে পারবো? সফল তো আমরা নিশ্চয়ই হব, কিন্তু আমাদেরকে আগে এটা জানতে হবে যে ফেস্টিভ্যাল থেকে কে কে চলে গেছে। শুধুমাত্র লুন টাউনের গিলমাস্টার যার নাম হচ্ছে হিউজ ম্যাগনাস, সেই শুধুমাত্র এখান থেকে চলে গেছে আর ওর জায়গায় এখন তার প্রক্সি মানে অ্যাবেল এই টাউনে রয়েছে। তাহলে তো এটা খুব ভালো খবর, আমরা আমাদের প্ল্যান অনুযায়ী এই কাজটা অনেক তাড়াতাড়ি শুরু করে দেবো। সেই দিনই সন্ধ্যাবেলা আমরা দেখতে পাই রয়্যাল ক্যাসেলে এখন পার্টি চলছে। সেখানে আমরা কোনাড এবং অ্যাবেলকে কথা বলতে দেখতে পাই।
তখনই সেখানে প্রিন্সেস ফিওনা চলে আসে। তারপরে কোনার অ্যাবেলের সঙ্গে প্রিন্সেসকে আলাপ করিয়ে দেয় এবং বলে ওঠে এটা হচ্ছে আমার ছোট বোন। তারপরে কোনার প্রিন্সেসকে বলে ওঠে এনার নাম হচ্ছে অ্যাবেল আর ইনি হচ্ছেন একজন বি-র্যাঙ্ক অ্যাডভেঞ্চারার। তারা আরো কিছুক্ষণ কথা বলার পর সেখান থেকে চলে যায়। তারপরে অ্যাবেল নোটিস করে যে তার কাছে তার তরোয়ালটা নেই। এমনটা দেখে সে একটু ঘাবড়ে যায়। তারপরে অ্যাবেল সেখানকার প্রোটেক্টিভ সিলটাকে দেখে ভাবছে আমার মনে হয় এখানে আমার তরোয়ালের কোনো প্রয়োজন পড়বে না। আর এইদিকে আমরা দেখতে পাই সেই প্রোটেক্টিভ সিল্ডের তারটা লিক হয়ে গেছে, যার কারণে সেখানে মানা সঞ্চালন হচ্ছে না, যার কারণে সেই ব্যারিয়ারটা ধীরে ধীরে উধাও হয়ে যাচ্ছে। তারপরে আমরা দেখতে পাই কন্ট্রোল রুমের কর্মীদের উপরে কারা যেন হামলা করে দিয়েছে এবং তার ঠিক পরেই আমরা দেখতে পাই কাসলের পেছনে একটা বড় ধামাকা হয়ে গেছে। আর এর সাথে এই অ্যানিমে 10 নম্বর এপিসোড আর আমার 3 নম্বর পার্টটা এখানে শেষ হয়। তো গাইস এতক্ষণ অবধি অ্যানিমে যত কিছু ঘটেছে সেইগুলির সম্বন্ধে তো আমরা সবকিছুই জানি। আর অবশেষে আমরা এই পর্যন্ত এসে একটা ইনফেরনো ম্যাজিশিয়ানকে দেখতে পেলাম আর হঠাৎ করে কাসলের উপরে হামলা হয়ে গেল। এসব দেখে আমার মনে হচ্ছে পরবর্তী এপিসোডগুলো আরো বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। আবারও সেই একই কথা যেটা আমি আগের পার্টেও বলেছিলাম, এই অ্যানিমের এপিসোডগুলো রিলিজ হতে অনেক বেশি সময় নিচ্ছে, তাই পরবর্তী পার্টের জন্য আপনাদেরকে অপেক্ষা করতেই হবে। আপনাদেরকে অপেক্ষায় রাখার জন্য আমাকে আরেকবার ক্ষমা করবেন। বাকি লটস অফ লাভ গাইস, বাই।